আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরিফ, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এইচএসসি বিএম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। তোমরা সবাই জানো বোর্ড থেকে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিচ্ছে এবং সেগুলো একটা নির্দিষ্ট সময়ে লিখে জমা দিতে হবে। আমি এখন যেটা আলোচনা করছি সেটা হলো তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমার পড়ানোর বিষয় হলো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। এই সাবজেক্টের বিষয় কোড হলো 1-8-2-7। এখন বোর্ড থেকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, নির্ধারিত অ্যাসাইনমেন্ট, সেটা হলো ব্যবসা সম্প্রসারণে পরিকল্পনার প্রকৃতি এবং প্রকারভেদ বিশ্লেষণ। ব্যবসা সম্প্রসারণে পরিকল্পনার প্রকৃতি মানে ব্যবসা বাড়াতে গেলে বা বড় আকারে কোনো ব্যবসা পরিচালনা করতে গেলে বা প্রয়োজনে ব্যবসা সম্প্রসারণ করতে গেলে পরিকল্পনার ধরনটা কেমন হবে। প্রকৃতি বলতে আমরা কি বুঝি? ধরন। এটার মধ্যে প্রকৃতির মধ্যে কিন্তু অনেক কিছু আসে, যে পরিকল্পনার ধারণা, পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনার পদক্ষেপ সমূহ এবং পরিকল্পনার প্রকারভেদ। এই সব কিছুর মধ্যে কিন্তু সব কিছুর উপর নির্ভর করে একটা ব্যবসায়ের সম্প্রসারণ। এখন পরিকল্পনাটা এমনভাবে করতে হবে যে কাজগুলো দিয়ে বা যেভাবে তৈরি করলে ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব হয়, অথবা ব্যবসাটা সুন্দরভাবে লাভজনকভাবে পরিচালিত হতে সক্ষম হয়। এটা হলো বোর্ডের অ্যাসাইনমেন্ট। এখন এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য বোর্ড নির্ধারিত কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনাগুলো কি? যে পরিকল্পনার ভবিষ্যৎ কর্মসূচির নকশা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, তার মানে পরিকল্পনা ভবিষ্যৎ কর্মসূচির নকশা ব্যাখ্যা করতে হবে। পরিকল্পনাটা ভবিষ্যতের জন্য যে সমস্ত কাজ করে বা কি কি করে সেটা ব্যাখ্যা করতে হবে। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলি ব্যাখ্যা করতে হবে। একটা পরিকল্পনা তৈরি করতে গেলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়। শুধুমাত্র একটা পরিকল্পনা তৈরি করলাম হয়ে গেল এমন কিন্তু না ব্যাপারটা। পরিকল্পনার অনেকগুলো পদক্ষেপ আছে যেগুলোর মাধ্যমে পরিকল্পনাটার পূর্ণতা শেষ হয়। আচ্ছা, তারপরে কি? উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে হবে। একটা পরিকল্পনা তৈরি করতে গেলে বা ভালো পরিকল্পনা তৈরি করতে গেলে কিছু বৈশিষ্ট্য মেনে চলতে হয়, সেগুলো ব্যাখ্যা করতে হবে। একাত্মক পরিকল্পনা ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাতে হবে। তার মানে যে ব্যবসা সম্প্রসারণে পরিকল্পনার প্রকৃতি ও প্রকারভেদ বিশ্লেষণ করো, এটা করতে গেলে এই বিষয়গুলো দ্বারা বোঝাতে হবে যে পরিকল্পনাটা মূলত কিভাবে তৈরি করলে ব্যবসা সম্প্রসারণ হয়ে থাকবে বা সম্প্রসারণ করা সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো বই দেখে পড়ে বুঝে এটা তৈরি করবা। এখানে তো মুখস্থ করে লিখবা না, জাস্ট তোমরা বই থেকে কিভাবে উত্তরটা রেডি করতে হবে সেই জিনিসটা বুঝে তোমরা এই অ্যাসাইনমেন্টটা রেডি করবে। এখন বোর্ডের কিছু দিক নির্দেশনা আছে, প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের জানা উচিত যে তোমরা যখন অ্যাসাইনমেন্ট তৈরি করবে তখন একটা খাতা তৈরি করবে। হ্যাঁ, সেটা খাতাটা তুমি বোর্ডে পরীক্ষা দিতে গেলে যে খাতা বা কলেজ সবসময় যে পেজগুলোতে পরীক্ষা নিয়ে থাকে এই ধরনের পেজ ব্যবহার করবে। শুধুমাত্র পৃষ্ঠার এক সাইডে লিখবে, দুই সাইডে লিখবে না। তৃতীয়ত হলো যে কালো কালি দিয়ে তোমাকে সবকিছু লিখতে হবে। এখানে অন্য কোনো ধরনের কালি ব্যবহার করা যাবে না। নর্মালি তোমরা কলেজে যে লিখো বা পরীক্ষা দাও সেখানে বিভিন্ন কালি ব্যবহার করো। হ্যাঁ, আন্ডারলাইন করার জন্য এক ধরনের কালি, তারপরে প্রশ্নের উত্তর লেখার জন্য এক ধরনের কালি, আবার ভিতরে বিষয়বস্তু লেখার জন্য এক ধরনের কালি ব্যবহার করে থাকো। কিন্তু না, এবার বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা আছে, কালো কালি ব্যবহার করতে হবে।
শুধুমাত্রই কালো কালি ব্যবহার করতে হবে। তোমাকে যদি কিছু আন্ডারলাইন করতে হয় তাহলে সেই কালো কালি দিয়েই তোমাকে সেটা বোঝাতে হবে, অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। তাহলে এই নিয়মগুলো মেনে তোমাদেরকে বোর্ডের অ্যাসাইনমেন্টটা রেডি করতে হবে। পাশাপাশি উপরের কিছু একটা কভার শিট আছে, সেটা খুবই সতর্কতার সাথে তোমাদের যে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই না, ওখানে যে বাবার নাম, তোমার নাম, মায়ের নাম, রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে ঠিক হুবহু ওইভাবে ইংরেজি বড় হাতের অক্ষরে সেগুলো লিখতে হবে। সেখানে নির্দেশনা দেওয়া আছে কোনটা বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আবার কোনগুলো ইংরেজিতে লিখতে হবে, কোন বিষয়গুলো বাংলায় লিখতে হবে। ওগুলা পড়ে পড়ে বুঝে তোমরা কভার শিটটা পূরণ করবে, তা না হলে তোমাদের খাতাটা কি হবে, উইথেল হয়ে থাকবে, যথাসময়ে তোমরা রেজাল্ট পাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল প্রশ্নটা, অ্যাসাইনমেন্টের প্রশ্নটা নিয়ে আলোচনা করি। তাহলে ব্যবসা সম্প্রসারণে পরিকল্পনার প্রকৃতি ও প্রকারভেদ বিশ্লেষণ, এটা হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই শিরোনামের প্রেক্ষিতে এই নির্দেশনার ভিত্তিতে তোমাদের প্রশ্নটা তৈরি করতে হবে। তাহলে প্রথমেই কি কর্মসূচির নকশা। পরিকল্পনা বলতে আমরা কি বুঝি, আমাদের প্রথমেই পরিকল্পনার ধারণা অর্জন করতে হবে। পরিকল্পনার সংজ্ঞা বা ধারণা থেকেই কর্মসূচির নকশাটা বের হয়ে আসবে, তাই না? এখন আমরা পরিকল্পনা বলতে কি বুঝি? পরিকল্পনাটা হলো ব্যবস্থাপনার প্রথম ধাপ। ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে গেলে কিছু নীতি অনুসরণ করতে হয়। প্রথম নীতিটাই হলো কি পরিকল্পনা। তারপরে সংগঠন, তারপরে হলো কি সংগঠন, তারপরে আসছে হলো কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই কাজগুলোর মাধ্যমে একটা ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রথম যে কাজ, সেটা যেটা দিয়ে কার্যক্রম শুরু হয় সেটা হলো পরিকল্পনা। তাহলে আমরা বলতে পারি যে পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম কাজ। এখন এই পরিকল্পনাটা একটা হলো চিন্তনমূলক কাজ। যখন পরিকল্পনাটা করা হয় তখন চিন্তা ভাবনা করে পরিকল্পনাটা তৈরি করতে হয়ে থাকে, কারণ এই পরিকল্পনার দ্বারাই ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারিত হয়ে থাকে। এই যে পরিকল্পনাটা করা হবে, এই পরিকল্পনাটা করা হলে তারপরে সেখান থেকে কি হবে, বিভিন্ন উপকরণ উপাদান সংগঠিত হবে, তারপরে কর্মী সংস্থান করা হবে, যে কি ধরনের কর্মী লাগবে সেটা কিন্তু সম্পূর্ণ পরিকল্পনার উপর। তারপরে আসছে নির্দেশনা, কর্মীদের কাজের ধরন কি হবে, কে কোন কাজ করবে তাদেরকে সঠিক কাজটা বুঝিয়ে দিতে হবে, এবং প্রেষণা, কাজের যাতে তারা উৎসাহ পায় সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করাই হলো প্রেষণা। সমন্বয় সাধন, কোন মানে প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা কর্মী ঠিক উদ্দেশ্য মাফিক কাজ করছে কিনা এই এর দেখাশোনা করাটাকে বলা হয় সমন্বয় সাধন। এবং এই সবগুলো কাজ যদি উদ্দেশ্যের সাথে মিল রেখে সম্পাদিত হয় তাহলে বোঝা যাবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে এই সবগুলো কিসের উপর ভিত্তি করে করা হবে, সম্পূর্ণভাবে পরিকল্পনার উপর নির্ভর করে করা হয়ে থাকবে। হ্যাঁ, পরিকল্পনাটা যদি সঠিক হয়, সুন্দর চিন্তা ভাবনা করে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সুন্দর চিন্তা মানে বর্তমান পরিস্থিতিতে যা চলছে সেটা চিন্তা ভাবনা করে ভবিষ্যতের জন্য যে জিনিসটা তৈরি করা হবে সেটাই মূলত হলো পরিকল্পনা। এখন আমরা একটা উদাহরণ বা উদ্দীপক ব্যবহার করব, যেটা থেকে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে যে পরিকল্পনাটা হলো যে এখানে বলা হয়েছে যে কর্মসূচির নকশা। হ্যাঁ, নকশা মানে হলো যে কর্মসূচি, কি কি কর্মসূচি গ্রহণ করতে হবে সেটা পরিকল্পনা থেকেই বের হয়ে আসবে। তো উদ্দীপকটা কি, যে মিস্টার আনোয়ার একজন রফতানিমুখী পণ্যের ব্যবসায়ী, সে এবার শীত মৌসুমে বিদেশে সবজি রপ্তানি করবে বলে ঠিক করলো। হ্যাঁ, তিনি আনোয়ার হলো একজন রপ্তানিমুখী ব্যবসায়ী, তিনি শীত মৌসুমে বিদেশে সবজি রপ্তানি করবে বলে ঠিক করলো। এই জন্য সে আগে থেকে চিন্তা ভাবনা শুরু করলো, কিভাবে রপ্তানি করবে, কোথায় রপ্তানি করবে, কখন রপ্তানি সবজি সংগ্রহ করবে, সংগ্রহ কাজে কত সময় লাগবে,
সংগ্রহ থেকে রফতানি পর্যন্ত সময়কাল কতদিন ইত্যাদি। কারণ এই যে কাজ, এই চিন্তা ভাবনা যেগুলো করবে এটার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? তার অভিজ্ঞতা থেকে সে জেনেছে যে পূর্ব থেকে যদি সবকিছু চিন্তা ভাবনা করে কাজ শুরু করা হয় তবে তা সঠিকভাবে সম্পাদন সম্ভব। এটা তার পূর্ব অভিজ্ঞতা থেকে মিস্টার আনোয়ার বুঝতে পেরেছে যে সবকিছু যদি আগে থেকে ঠিকঠাক করে রাখা হয় বা চিন্তা ভাবনা করে রাখা হয় তাহলে সেই কাজটা সঠিকভাবে সম্পাদন করা সম্ভব। এই যে সবকিছু ঠিকঠাক করবে, চিন্তা ভাবনা করবে, এই চিন্তা ভাবনা করা, ঠিকঠাক করা, এগুলো কিন্তু সবকিছু পরিকল্পনার মাধ্যমে হবে। সঠিক পরিকল্পনা যদি না হয়, না থাকে, তাহলে এগুলো সে চিন্তা ভাবনা করতে পারবে না। তাহলে এখানে কি বোঝা গেল? যে মিস্টার আনোয়ার সবজি রপ্তানির জন্য পূর্ব থেকে যে চিন্তা ভাবনা করেছেন তাকেই বলা হয় পরিকল্পনা। এই যে মিস্টার আনোয়ার সবজি রপ্তানি করবে বা একজন রপ্তানিমুখী ব্যবসায়ী, তিনি পণ্য বা সবজি রপ্তানি করতে গেলে আগে থেকেই চিন্তা ভাবনা করেন। এই যে চিন্তা ভাবনাগুলো কি কি করেন, সেই কাজগুলো করাই হলো পরিকল্পনার আওতাভুক্ত বা অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই পরিকল্পনার উপরই মিস্টার আনোয়ারের ব্যবসায় সফলতা নির্ভর করবে। এই যে মিস্টার আনোয়ার যে ব্যবসাটা করে বা অতীতের তার অভিজ্ঞতা আছে, তার মানে সে অতীতেও সফলতা অর্জন করেছে এবং ভবিষ্যতে যে ব্যবসা কার্যক্রমটা পরিচালনা করবে এতেও তার সফলতা পেতে হবে। পেতে গেলে তাকে কি করতে হবে? সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং সঠিক পরিকল্পনা কিভাবে আসবে? যে ব্যবসা করার আগে যে চিন্তা ভাবনা মাথা খাটিয়ে বা চিন্তা দিয়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে বা আগে থেকে স্থির করবে, এটাই হলো পরিকল্পনা। তাহলে নিশ্চয় উদাহরণ থেকে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি পরিকল্পনা হলো ব্যবস্থাপনার বা যে কোনো কাজের প্রথম ধাপ। যে কোনো ব্যবসা পরিচালনা করতে গেলে বা কোনো কিছু জন্য অগ্রসর হতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো পরিকল্পনা। সঠিক যদি পরিকল্পনা করা হয়ে থাকে বা সঠিকভাবে পরিকল্পনা করা যায় তাহলে পরবর্তী কাজগুলো সঠিক হবে। আমার সঠিক পরিকল্পনার উপর নির্ভর করবে আমার উপকরণগুলো। হ্যাঁ, উপকরণগুলো মানে সংগঠিতকরণ। আমার পরিকল্পনায় যদি ভুল থাকে তাহলে তো আমি সঠিক সংগঠিত মানে উপাদানগুলো সংগঠিত করতে পারবো না, হিসাবে গন্ডগোল হবে অথবা সময়ে হেরফের হয়ে যাবে। তারপরে এই কাজটা সমাধান করার জন্য আমাকে কর্মী নিয়োগ দিতে হবে। কোন কাজের জন্য অত দক্ষতা সম্পন্ন কর্মী লাগে এগুলো কিন্তু পরিকল্পনার উপরেই নির্ভর করবে। তারপরে হলো কি নির্দেশনা, কোন কর্মী কি কাজ করবে, কোন কাজের জন্য কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন কর্মী লাগবে, এগুলো কিন্তু পরিকল্পনার উপর নির্ভর করে। তারপরে প্রেষণা। হ্যাঁ, প্রেষণা এটা হলো যে কোনো কর্মী যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, কাজ করতে গিয়ে তাদের মানে কোনো ধরনের ক্লান্তি অথবা বিরক্তের কারণ না ঘটে, সেই সেই সুবিধা প্রদান করাটাকে বলা হয় প্রেষণা। মানে তারা যে কাজ করবে এটাকে যদি তার মানে অনুপ্রাণিত করা হয় বা ওই ধরনের কোনো সুযোগ প্রদান করা হয় অনুপ্রাণিত হওয়ার, এটাই হলো, এটাকে বলা হয় প্রেষণা। তারপরে সমন্বয় সাধন। একটা প্রতিষ্ঠানে অনেকগুলো কাজ করতে হয়, এক ব্যক্তি বা এক বিভাগ সবগুলো কাজ করে না, প্রত্যেকটা বিভাগের কাজ ঠিক মতো এগিয়ে যাচ্ছে কিনা এই যে খেয়াল করা বা তদারকি করা, এটাকে বলা হয় সমন্বয় সাধন। সমন্বয় সাধনের ক্ষেত্রে যদি কোনো বিভাগ পিছিয়ে থাকে তাহলে সমন্বয় সাধন করা মানে হলো কোনো বিভাগ যদি পিছিয়ে থাকে তাহলে সেই বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা। তা নাহলে একটা বিভাগ যদি পিছিয়ে থাকে তাহলে সমস্ত উদ্দেশ্যটাই কি হবে? নষ্ট হয়ে যাবে, প্রতিষ্ঠান তার সফলতা অর্জন করতে পারবে না। আর নিয়ন্ত্রণ হলো প্রতিষ্ঠানের উদ্দেশ্য মাফিক যদি কাজকর্ম সম্পাদন হয়ে থাকে সেটাই হলো নিয়ন্ত্রণ। আর যদি কোনো ভুল ত্রুটি বের হয় সেটাকে সংশোধন করে পুনরায় সঠিক পদ্ধতিতে কাজ চালানো, এটা হলো নিয়ন্ত্রণের কাজ। যদি কোনো ধরনের এখানে ঝামেলা না থাকে তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে পুনরায় আবার অন্য কাজে অগ্রসর হতে হবে বা অন্য একটা নতুন পরিকল্পনা এগিয়ে যেতে হবে। তাহলে পরিকল্পনাগুলো মূলত এটা। এখন পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপনার কাজ শুরু হয় এবং এটা হলো একটা চিন্তাযুক্ত কাজ বা চিন্তন কাজ।
হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা সম্পাদন করতে হয়। খেয়ালের বশবর্তী বা আবেগ অনুভূতির এখানে কোনো স্থান নেই। হ্যাঁ, যখন বৈজ্ঞানিক পদ্ধতিতে এই কাজটা সম্পাদন করতে হবে, যাতে এখানে কোনো ধরনের মানে ভুল ত্রুটি হওয়ার বা অবহেলার সুযোগ না থাকে। আচ্ছা, এই পরিকল্পনার বিশেষত্ব হলো দুইটি। বিশেষত্ব কি, মানে কি কি, একদিকে হলো কার্য নির্ধারণের প্রস্তুতি গ্রহণ করে থাকে পরিকল্পনার মাধ্যমে, আরেকটা হলো ভবিষ্যৎ কর্মসূচি সুস্পষ্ট রূপরেখা। ভবিষ্যৎ কর্মসূচি সুস্পষ্ট রূপরেখা, এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে পরিকল্পনা ভবিষ্যৎ কর্মসূচির নকশা ব্যাখ্যা করতে হবে। এই যে আমরা পরিকল্পনার মাধ্যমে দুটা কি পাই, বিশেষত্ব খুঁজে পাই। একটা হলো কি, যে ভবিষ্যৎ কর্মসূচি মানে ভবিষ্যৎ কার্য নির্ধারণের একটি প্রস্তুতি পর্ব পরিকল্পনার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা হয়। আরেকটা হলো যে ভবিষ্যৎ কর্মসূচির একটি সুস্পষ্ট রূপরেখা পরিকল্পনার মাধ্যমে পাওয়া যায়। তাই তাই প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে ভবিষ্যৎ কর্মসূচিকেই পরিকল্পনা বলা হয়ে থাকে। তাহলে কি সংজ্ঞাটা কি দাঁড়ালো, যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের ভবিষ্যৎ কর্মসূচিকেই পরিকল্পনা বলা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষিতারা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পরিকল্পনাটা কি। এখান থেকে কিন্তু যে কিছু মূল তথ্য বেরিয়ে আসবে। এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এখান থেকে কিছু মূল তথ্য বেরিয়ে আসবে। তথ্যগুলো কি, ভবিষ্যৎ করণীয় কি হবে তার একটি অগ্রিম কর্মসূচি হচ্ছে পরিকল্পনা, যে ভবিষ্যতে কি কি করা হবে তার একটা অগ্রিম চিন্তা ভাবনা। তারপরে হলো কি, পূর্বানুমানের ভিত্তিতে ভবিষ্যতের তথ্যাবলী বাস্তব অবস্থা বিবেচনার পটভূমি প্রণয়ন, যে বর্তমান অবস্থার প্রেক্ষিতে হ্যাঁ ভবিষ্যতের তথ্যাবলী বা বাস্তব অবস্থার বিবেচনার ক্ষেত্র তৈরি করা বা পটভূমি তৈরি করা, প্রণয়ন। তারপরে আসছে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ ও অর্জন সম্পর্কিত কার্য সম্পাদন প্রক্রিয়া। পরিকল্পনা কি করে, ভবিষ্যৎ কার্য লক্ষ্য নির্ধারণ ও অর্জন সম্পর্কিত কার্য সম্পাদনের একটি প্রক্রিয়া, একটি বিজ্ঞানসম্মত ও সুসংঘবদ্ধ চিন্তন প্রক্রিয়া। এই যে পরিকল্পনা একটা বিজ্ঞানসম্মত উপায়ে তার কার্যক্রম পরিচালনা করে এবং চিন্তা করে সেটা একটা বাস্তব অবস্থায় রূপদান করে থাকে। তাহলে আমরা এই পরিকল্পনার যে ধারণাটা এতক্ষণ বললাম বা বুঝলাম, সেখান থেকে এই মূল এই কথাগুলো বেরিয়ে আসে। তাহলে আমরা যখন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার প্রকৃতি ও প্রকারকে বিশ্লেষণ করব, তখনই আমরা এই সাব হেডিং গুলো দিয়ে তারপরে অ্যাসাইনমেন্টটা তৈরি করব। আচ্ছা, তাহলে এটা আমরা এক পাতা পরিমাণ, এক পৃষ্ঠা পরিমাণ এই কর্মসূচির নকশাটা ব্যাখ্যা করব। সেখানে যদি তোমরা একটা ধারণা দাও বা উদ্দীপক আলোচনা করো, উদ্দীপক দাও, তাহলে সেই প্রশ্নের মানটা বেড়ে যাবে। আচ্ছা, তারপরে আসছে পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলো ব্যাখ্যা করতে পারবে। এখানে কি করতে হবে, এখন আমরা বুঝলাম যে পরিকল্পনাটা কি। এখন পরিকল্পনা তো বুঝলাম, এখন পরিকল্পনাটা যখন প্রণয়ন করে তখন কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হয়। হ্যাঁ, শুধু পরিকল্পনা তৈরি করে ফেললাম তা না, এই পরিকল্পনা তৈরি করতে গেলে অনেক ধরনের চিন্তা ভাবনা করে তারপরে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উদ্দেশ্য মাফিক কার্য সম্পাদন করে, সব কিছু কিন্তু পরিকল্পনার পদক্ষেপের মধ্যে আনতে হবে। এখন আমরা পরিকল্পনার পদক্ষেপগুলো কি এটা বোর্ডে লিখে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যে পরিকল্পনার পদক্ষেপ সমূহ। এখন পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রধান এবং মৌলিক কাজ। হ্যাঁ, এটা একটা চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা সমাধান করতে হয় এবং গতানুগতিক বা আবেগ অনুভূতি বাদ দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মানে পরিকল্পনাটা তৈরি করতে হয়। এখন এই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় সেগুলো আমরা আলোচনা করব। প্রথমটা হলো যে বর্তমানের আলোকে, প্রথমটা হলো বর্তমানের
ভবিষ্যৎ সুযোগ সুবিধা। তাহলে প্রথম যেটা চিন্তা করতে হবে সেটা হলো বর্তমানের আলোকে, বর্তমানে যে পরিস্থিতি আছে এইটার থেকে ভবিষ্যতে আর কি কি সমস্যা হতে পারে বা কি কি সুবিধা পাওয়া যেতে পারে সেটা চিন্তায় মাথায় রাখতে হবে, এবং সেই মাথায় রেখেই একটা পরিকল্পনা তৈরি করতে হচ্ছে। আজকের যে বর্তমান পরিস্থিতি, 2 দিন পরে পরিস্থিতিটা কি হতে পারে বা কোন দিকে যেতে পারে এটা মাথায় রেখে পরিকল্পনা তৈরি করতে হবে। এই জন্যই বলা হয়েছে যে পরিকল্পনাটা হলো একটি চিন্তন প্রক্রিয়া। দ্বিতীয় পদক্ষেপটা হলো কি উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ। পরিকল্পনা যখন তৈরি করা হবে তখন প্রথমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্যটা কি সেটা স্থির করতে হবে। সেই লক্ষ্যের প্রতি খেয়াল রেখে বা উদ্দেশ্যের প্রতি খেয়াল রেখে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ, হ্যাঁ নির্ধারণ, যে প্রথমেই প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং এই উদ্দেশ্যকে বা লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তারপর একটা হলো কি তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ। তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণটা কি, যে পরিকল্পনা গ্রহণ করতে গেলে অনেক তথ্যের দরকার হয়, বিচার বিশ্লেষণ করে সেই তথ্যগুলো থেকে বিচার বিশ্লেষণ করতে হবে কোনটা কোন কোন তথ্যগুলো প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেইগুলো সংগ্রহ করতে হবে এবং ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। তথ্য দিয়ে সংগ্রহ ও বিশ্লেষণ। তারপরে এটা কি করতে হবে যে পরিকল্পনার আঙিনা নির্ধারণ। পরিকল্পনার আঙিনা নির্ধারণ, কোন কোন জায়গা থেকে পরিকল্পনার উপাদানগুলো সংগ্রহ করা হবে সেগুলো একটা নির্ধারণ করতে হবে, যে পরিকল্পনাটা কোন পর্যন্ত আমার মানে যেতে পারে বা কতটুকু আমার পরিকল্পনার আওতাভুক্ত এটা আগে ঠিক করতে হবে এবং সেখান থেকে সেই তথ্যগুলো সংগ্রহ করতে হবে বা সেই অবস্থাটা বিবেচনা করতে হবে। আঙিনা নির্ধারণ। আচ্ছা, তারপরে আসছে বিকল্প কার্যপদ্ধতি নির্ধারণ। বিকল্প কার্যপদ্ধতি নির্ধারণ। এখন একটা বিষয়ে যদি পরিকল্পনা গ্রহণ করা হয় কার্যপদ্ধতি, এখন দেখা গেল একটা কাজের জন্য একটা পদ্ধতি গ্রহণ করা হলো, সেই পদ্ধতিটা কোনো কারণে মানে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হচ্ছে না বা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে বিকল্প কার্যপদ্ধতি নির্ধারণ করতে হবে, যে আমার যদি এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে আমি কোন উপায়ে এই কাজটা সম্পাদন করব। অনেক সময় আমরা রাস্তায় বের হলে কি দেখি যে রাস্তাটা হঠাৎ করেই সামনে ব্যারিকেড দেওয়া, হ্যাঁ হয়তো বা সামনে কাজ হচ্ছে বা কোনো ঝামেলা হয়েছে, তখন আবার আমরা একটা বিকল্প রাস্তা খুঁজে বের করি যে সেই দিক দিয়ে কোনোভাবে আমরা আমাদের নির্দিষ্ট জায়গা বা গন্তব্যে পৌঁছতে পারি কিনা। ঠিক সেরকম যে বিকল্প একটা পদ্ধতি নির্ধারণ করতে হবে, শুধু একটা পদ্ধতি বের করলে মানে পদ্ধতিতে আগালে চলবে না। আচ্ছা, তারপরটা কি আসছে বিকল্প কার্যপদ্ধতি মূল্যায়ন। এখন বিকল্প কার্যপদ্ধতি মূল্যায়ন, এখন কার্যপদ্ধতি নির্ধারণ করা হলো, এখন সেই কার্যপদ্ধতিটা নির্ধারণ করলে তো চলবে না, সেটা মূল্যায়ন করে দেখতে হবে যে প্রতিষ্ঠানের সাথে কতটুকু যৌক্তিক। হ্যাঁ, এখন এমন একটা পদ্ধতি বের করলে যেটা সমাজের জন্য বা সকলের জন্য গ্রহণযোগ্য না, তাহলে বা প্রতিষ্ঠানের জন্য লাভজনক না, তাহলে সেটা হবে না। সেটা মূল্যায়ন করে চিন্তা ভাবনা করে সেই পদ্ধতিটাকে ব্যবস্থা করতে হবে। সর্বোত্তম বিকল্প গ্রহণ। কার্যপদ্ধতি মূল্যায়ন করা হলো, এই মূল্যায়ন থেকে কি করতে হবে সর্বোত্তম যে পদ্ধতিটা, সর্বোত্তম যে পদ্ধতি সেটা গ্রহণ করতে হবে। সর্বোত্তম বিকল্প গ্রহণ।
বিকল্প কার্যপদ্ধতি মূল্যায়ন। এখন বিকল্প তো একটা না, অনেকগুলো বিকল্প পদ্ধতি বের হয়ে আসতে পারে। সেখান থেকে যে পদ্ধতিটা সবচাইতে উত্তম সেই পদ্ধতিটাকেই বেছে নিতে হবে। তারপরে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। সহায়ক পরিকল্পনা প্রণয়ন। আচ্ছা, মূল পরিকল্পনাকে বাস্তবে রূপদানের জন্য সহায়ক পরিকল্পনা গ্রহণ করতে হবে। সহায়ক পরিকল্পনা প্রণয়ন। সহায়ক পরিকল্পনা প্রণয়ন। সহায়ক কি? মূল পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য কিছু সহায়ক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। হ্যাঁ, এই পর্যায়ে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উপপরিকল্পনা সহপরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রতিটি বিভাগের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র বা সহায়ক পরিকল্পনা তৈরি করে রাখতে হবে। তারপরে হচ্ছে সবকিছু যখন রেডি হয়ে গেল, তারপরে কার্যরম্ভের সময় নির্ধারণ। কার্যরম্ভের সময় নির্ধারণ। সময় নির্ধারণ। তারপরে কখন কাজটা শুরু করা হবে সেটার সময়টা বের করে নিতে হবে বা ঠিক করে নিতে হবে। তারপরে লাস্ট যে ধাপ সেটা হলো কি? কার্যকারিতা মূল্যায়ন ও পরীক্ষামূলক প্রয়োগ। পরীক্ষামূলক প্রয়োগ। আচ্ছা, কার্যারম্ভের সময় নির্ধারণ করতে হবে। তারপরে সেটা সরাসরি উৎপাদনে গেলে চলবে না। হ্যাঁ, সেক্ষেত্রে একটা পরীক্ষামূলক প্রয়োগ করতে হবে যে কতটুকু সেখান থেকে কি বের হয়ে আসে। তারপরে আসছে পরীক্ষামূলক যখন প্রয়োগ হবে তখন সেখান থেকে একটা কি হবে? কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধনী ব্যবস্থা গ্রহণ। কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধনী ব্যবস্থা গ্রহণ। গ্রহণ। যখন পরীক্ষামূলক প্রয়োগ ঘটলো তখন সেক্ষেত্রে দেখবে যে এই পরীক্ষামূলক কাজে কতটুকু কার্যকারী, পরীক্ষামূলক প্রয়োগটা কতটুকু কার্যকরী হয়েছে, এবং সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তারপরে সেটা কি করতে হবে? আবার সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যখন সংশোধনী ব্যবস্থা গ্রহণ করার পর যেটা বের হবে সেই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের কার্যক্রমটা চলতে থাকবে। তার মানে দেখো কতগুলো স্টেপ বা পরিকল্পনা কাজ করার পর, পদ্ধতি গ্রহণ করার পর প্রতিষ্ঠান মূল কাজে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হলো প্রতিষ্ঠান যদি সঠিকভাবে কার্য সম্পাদন করতে পারে তাহলে সেক্ষেত্রে কি হবে? যে সে একটা লাভজনক কিছু দেখতে পাবে। তাহলে এগুলো কিন্তু সবই যে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার প্রকৃতি। এখন ব্যবসা সম্প্রসারণ বা ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য এই কাজগুলো অবলম্বন করতে হবে। শুধুমাত্র একটা পরিকল্পনা করলাম এবং সেই অনুযায়ী কাজ শুরু করে দিলাম, এতে কিন্তু পরিকল্পনা কি হবে? ফলপ্রসূ হবে না। এই পরিকল্পনা করতে গেলে এই যে ধাপগুলো আছে পরিকল্পনার এগুলো মানতে হবে এবং সেগুলো মানে সঠিকভাবে পালনের মাধ্যমে সে কাজে পৌঁছাতে পারবে। তারপরে সে অন্যান্য যে আরো কাজ আছে সেই কাজগুলোর দিকে এগিয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারলাম যে কর্মসূচির নকশাটা কি এবং পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলো কি। এখন হলো উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য এখন পদক্ষেপ গ্রহণ করা হলো। এছাড়াও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে মেনে চলতে হবে। এগুলো আমি বৈশিষ্ট্যগুলো খালি বোর্ডে লিখে দেখাচ্ছি যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে পরিকল্পনাটা উত্তম হবে। আচ্ছা, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য এটাও কিন্তু একটা সাব হেডিং। এটার প্রেক্ষিতেও লিখতে হবে যে একটা পরিকল্পনাকে সম্প্রসারণ বা ফলপ্রসূ করতে গেলে কিছু উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য মেনে চলা উচিত। দিয়ে তারপরে তোমাদেরকে লিখতে হবে যে বৈশিষ্ট্যগুলোকে। প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হলো উদ্দেশ্যমুখিতা। উদ্দেশ্য
উদ্দেশ্যমুখিতা। 2 নাম্বারটা হলো সহজবোধ্যতা। নমনীয়তা, তথ্য নির্ভরশীলতা, 5 নাম্বার হলো ভুল ত্রুটি মুক্ততা। ভুল ত্রুটি মুক্ত। তারপরটা হলো নিরবচ্ছিন্নতা। সময় বিবেচনা, বাস্তবমুখিতা, মিতব্যয়িতা, সংক্ষিপ্ততা, সম্পদের যথাযথ ব্যবহার, গ্রহণযোগ্যতা, এগুলো হলো উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। প্রথম কি আছে? উদ্দেশ্যমুখিতা। যে প্রতিষ্ঠানের আমরা জানি পরিকল্পনা প্রথমেই আমরা দেখলাম যে লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে পরিকল্পনাটা একটা ধাপ হলো লক্ষ্য বা উদ্দেশ্য, মানে কথা চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রতিষ্ঠানে। তাহলে প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য সেই সাথে মিল রেখে পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো প্রণয়ন করতে হবে, কৌশলগুলো বর্ণনা করতে হবে। আচ্ছা, তারপরে হলো সহজবোধ্যতা। পরিকল্পনাটা অবশ্যই সহজ হবে, কারণ পরিকল্পনা প্রণেতা ও বাস্তবকারীর মধ্যে শিক্ষা দক্ষতা ও অভিজ্ঞতার ব্যাপক তফাৎ থাকে। যিনি পরিকল্পনা তৈরি করেন এবং যাদের এটা বাস্তবায়ন করতে হয় তাদের কিন্তু সমান যোগ্যতা থাকে না। এখন সহজ হলে তারা সহজে বুঝে কাজটা সম্পাদন করতে পারবে। নমনীয়তা। নমনীয়তা মানে এটাকে বাড়ানো, কমানো বা পরিবর্তন করার যে সুযোগ সেটা পরিকল্পনার মধ্যে থাকতে হবে বা দিতে হবে, কারণ সবসময় একই ধরনের পরিকল্পনায় কাজ করা যায় না। এই পরিকল্পনার পরিবর্তন করার যে সুযোগ সেটাকেই বলা হয় নমনীয়তা। তথ্য নির্ভরশীলতা। পরিকল্পনা তৈরি করতে গেলে অনেক তথ্যের প্রয়োজন হবে। সেই তথ্য যাচাই বাছাই করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা, খালি তথ্য আনলে হবে না, সেটা যাচাই বাছাই করতে হবে, যেটা যৌক্তিক মনে হয় বা সর্বোত্তম তথ্য মনে হয় সেটার প্রেক্ষিতে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ভুল ত্রুটি মুক্ততা। পরিকল্পনা অবশ্যই ত্রুটি মুক্ত হতে হবে, তা নাহলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জিত হবে না। নিরবচ্ছিন্নতা। নিরবচ্ছিন্নতা বলতে আমরা কি বুঝি? এটা যে একটি বিরামহীন প্রক্রিয়া। পরিকল্পনাটা হলো বিরামহীন প্রক্রিয়া। এমন হতে হবে যেন একটি পরিকল্পনা বাস্তবায়ন শেষ হওয়ার আগেই পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা যায়। যে একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে যেন পরবর্তী পরিকল্পনা কাজটা মাথায় থাকে বা শুরু করে দেওয়া যায়, এই ধরনের ব্যবস্থা থাকতে হবে, তা না হলে প্রতিষ্ঠান থমকে যাবে। সময় বিবেচনা। পরিকল্পনা অবশ্যই সময়ের সাথে, উদ্দেশ্যের সাথে, পরিস্থিতির সাথে মিল রেখে তৈরি করতে হবে। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি পরিকল্পনা তৈরি করা না যায় বা সময় উপযোগী তৈরি করে না হয় তাহলে সেটা বেশি লাভজনক হবে না। তারপর হলো বাস্তবমুখিতা। পরিকল্পনা করতে হবে বাস্তবতার সাথে মিল রেখে, যেটা আমাদের জীবনের সাথে বাস্তবতার সাথে মিল আছে এমন সব জিনিস বা বিষয়ের সাথে মিল রেখে পরিকল্পনা তৈরি করতে হবে। মিতব্যয়িতা। পরিকল্পনা তৈরির ক্ষেত্রে মিতব্যয়িতা অবশ্যই অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে কোনো কাজে যদি মিতব্যয়িতা না থাকে তাহলে সেখান থেকে বেশি কিছু সফলতা আসবে না। যে শুধুমাত্র সুন্দর পরিকল্পনা আছে এটা হলেই হবে না, এটা যেন কি হয়, ব্যয় কম হয় এবং
আহ, সময় বাঁচাতেও সাহায্য করে, এই দিকগুলো খেয়াল রাখতে হবে। শুধুমাত্র একটা সুন্দর পরিকল্পনা হলো তা না, এটার সাথে সাথে সময় বাঁচানোর চিন্তা করতে হবে, ব্যয় কম হওয়ার চিন্তা করতে হবে, এগুলো আনতে হবে। সংক্ষিপ্ততা, পরিকল্পনাটা অনেক বড় হলে সেটা দেখে কি হয়, সব সময় মানুষের এত সময় থাকবে না যে সবকিছু দেখে চিন্তা ভাবনা করে মিলিয়ে কাজ করা। এই জন্য পরিকল্পনা সংক্ষিপ্ত হতে হবে। সংক্ষিপ্ত জিনিস হলে মানুষ সেটা এক নজরে বুঝতে পারবে এবং কাজে মন দিতে সহায়তা করবে। আর যদি বড় হয় বা বেশি মানে কথা লেখা থাকে, তাহলে মানুষ অনেক সময় এটার প্রতি আকর্ষণীয়তা হারিয়ে ফেলে। সম্পদের যথাযথ ব্যবহার, পরিকল্পনাটা এমন হতে হবে যাতে দেশের যত সম্পদ আছে সেটা সদ্ব্যবহার করা সম্ভব হয়। এখন যেখানে শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে সেখানেই যদি সব ধরনের শিল্প কারখানা গড়ে ওঠে, তাহলে এক ধরনের সুবিধা পাওয়া যায়, শিল্পের স্থানীয়করণের সুবিধা। কিন্তু যেখানে সম্পদ তো শুধু একটা নির্দিষ্ট জায়গায় না, দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে, সেই সম্পদের সাথে মিল রেখে পরিকল্পনা তৈরি করতে হবে। তাহলে কি হবে, সেই সম্পদগুলোর ব্যবহার নিশ্চিত হবে এবং দেশের উৎপাদন ক্ষমতা বাড়বে এবং দেশের আর্থিক অবস্থার উন্নতি হবে। গ্রহণযোগ্যতা, পরিকল্পনা এমনভাবে তৈরি করতে হবে যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, তা না হলে সেটা বাস্তবায়ন করা যাবে না। সর্বস্তরের কর্মীদের পরিকল্পনার সাথে সম্পৃক্তি করে তাদের সঙ্গে আলাপ আলোচনা এবং বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করলে তা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। হ্যাঁ, এখন গ্রহণযোগ্যতা পেতে গেলে যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আছে যুক্ত, তাদের সকলের মতামতের ভিত্তিতে যদি পরিকল্পনাটা গ্রহণ করা হয়, তাহলে সেটা গ্রহণযোগ্যতা বেশি পাবে এবং সকলের কাছে মানে সেটার একটা গুরুত্ব থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো জানলাম। তো এগুলো তো যে কোনো কাজ করতে গেলেই এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যাতে আর পরিকল্পনার ক্ষেত্রে তো অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো চিন্তা ভাবনায় রাখতে হবে, তবেই সেটা একটা সুন্দর পরিকল্পনা বা বাস্তবমুখী পরিকল্পনা রূপদান করবে। এখন যেটা আসছে যে পরিকল্পনাটা তো সম্প্রসারণ, সম্প্রসারণ করতে গেলে কি হয়, বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে, তাই না? আমরা কি জানি যে পরিকল্পনার অনেকগুলো প্রকারভেদ রয়েছে। এখন নর্মালি পরিকল্পনা তৈরি হয় যে একাত্মক পরিকল্পনা এবং স্থায়ী পরিকল্পনা। নর্মাল আমরা সাধারণত এই দুইটা পরিকল্পনার ভিত্তিতে কার্যক্রম ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে। একাত্মক পরিকল্পনা স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাতে হবে। তাহলে এই দুটো পরিকল্পনার কথা চিন্তা করতে হবে। যদি প্রতিষ্ঠান মনে করে যে একটি কাজ অথবা অল্প কিছু সময়ের জন্য প্রতিষ্ঠানটা পরিচালনা করবে, তাহলে সেই ক্ষেত্রে একাত্মক পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যে একটা নির্দিষ্ট সময়ে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা হবে, অথবা একটা নির্দিষ্ট কাজ করার জন্য এই পরিকল্পনাটা তৈরি করা হলো, এই নির্দিষ্ট কাজটা বা সময়টা যখন শেষ হয়ে যাবে তখন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এই প্রতিষ্ঠান আর কোনো কাজে যাবে না। এই উদ্দেশ্যে যখন পরিকল্পনা তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় একাত্মক পরিকল্পনা। তারপরে আছে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনাটা হলো দীর্ঘ সময়ের জন্য চিন্তা ভাবনা করে যে পরিকল্পনাটা প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় স্থায়ী পরিকল্পনা। যে একটি কাজ শেষ হওয়ার পরে আবার আরেকটা কাজ শুরু হবে, এভাবে অনেক কিছু চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গলের জন্য এই ধরনের কার্যক্রম এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। একাত্মক পরিকল্পনার আমরা একটা সুন্দর উদাহরণ দিতে পারি, যেমন পদ্মা সেতু। পদ্মা সেতুটা নির্মাণ হয়ে গেলে কিন্তু এই পরিকল্পনার কাজ শেষ, তাই না? একটা কাজের জন্য এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল, এই যেই কাজটা শেষ হবে, অথবা মেট্রো রেলের কাজ শেষ হয়ে গেলে এই পরিকল্পনার কাজ শেষ। এই ধরনের যে পরিকল্পনা, এটাকে বলা হয় একাত্মক পরিকল্পনা। আর স্থায়ী পরিকল্পনাটা কি? স্থায়ী পরিকল্পনা হলো যে প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পর তা বারবার ব্যবহৃত হয়, তাকেই বলা হয় স্থায়ী পরিকল্পনা, যে পরিকল্পনাটা বারবারই ব্যবহৃত হতে থাকবে। মোট কথা, পুনরাবৃত্তি পরিস্থিতি মোকাবেলায় পূর্ব নির্ধারিত কর্মপন্থায় হলো স্থায়ী পরিকল্পনা, যে বারবারই এখানে কাজকর্ম চলবে, বারবারই এই মানে এই ধরনের পুনরাবৃত্তি কাজের পুনরাবৃত্তি ঘটবে, এটাই হলো স্থায়ী পরিকল্পনা। তোমরা বই পড়বে,
তোমাদের বইয়ে সুন্দর করে পাঠ্যবইগুলো লেখা আছে, সেই পাঠ্যবইগুলো পড়ে তারপরে অ্যাসাইনমেন্টগুলো রেডি করবে। এই চারটার জন্য 4টা পাতা, অথবা এই যে এখানে কয়টা 12টা বৈশিষ্ট্য আছে, কমপক্ষে তোমাকে 8টা বৈশিষ্ট্য অবশ্যই লিখতে হবে, তা না হলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে না। আচ্ছা, তারপরে যে চার্টটা দেওয়া আছে পদক্ষেপে, সেটা তোমাকে সুন্দর করে দিয়ে সংক্ষেপে লিখে দিতে হবে। হ্যাঁ, বড়জোর একটা একটা এটার জন্য 2টা পৃষ্ঠা ব্যবহার করতে পারো, পদক্ষেপের জন্য 2টা পৃষ্ঠার জন্য, পাঠ্যকের জন্য একটা পাতা, আর কর্মসূচির যে নকশা পরিকল্পনা এটার জন্য একটা পাতা। তার মানে কি হলো, 5-6টা পাতা ব্যবহার করলেই তোমার উত্তরটা রেডি হয়ে গেছে। এখন 16 নাম্বার বা 20 নাম্বারের জন্য তো তোমাকে এটুকু লিখতেই হবে। আমরা যখন পরীক্ষার খাতায় লিখি তখনই কিন্তু 4-5টা পাতা ব্যবহার করে থাকি 15 নাম্বার 20 নাম্বারের জন্য। আর যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, 1 পেজে লিখতে হবে, কাজেই সুন্দর করে ছোট ছোট করে তোমরা অ্যাসাইনমেন্টটা রেডি করবা। বানানের প্রতি খেয়াল রাখবা, ভাষার প্রতি খেয়াল রাখবা, এবং বুঝে পড়ে তারপরে অ্যাসাইনমেন্ট রেডি করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যাসাইনমেন্টটা কিভাবে রেডি হবে। আমি আবারও বলছি, তোমরা বইটা পড়বা, প্রশ্নটা পড়বা, পড়ে সুন্দর করে খাতায় উপস্থাপন করবা। ঠিক আছে? নেক্সট আবার দেখা হবে।